আসসালামু আলাইকুম বলে তার কাহিনী শেষ করেন। এই ঘটনায় আমরা কয়েকটি শিক্ষা পেয়েছি, যা আমি উল্লেখ না করলেও আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকলের ঈমান মজবুত থাকে এবং আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবিত আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না। আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সিয়াম বলছি, ময়মনসিংহ বিভাগের জামালপুর ইসলামপুর থেকে। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে আপাতত সম্ভব নয়, তাই সিলেক্ট হলে রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা শুনতে চাই। সেই 2017 সাল 8ম শ্রেণী হতে আমি ভূত এফএম এর সাথে যুক্ত আছি। মাঝখানে ভূত এফএম এর ইতি ঘটায় খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর রাত জেগে ঘটনা শোনা হবে না, তবে প্রোগ্রামটি যত সুন্দরভাবে সারপ্রাইজ হয়ে আমাদের জন্য ফিরে আসবে কল্পনাও করতে পারিনি। আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, এটাই ফার্স্ট। লেখার মাঝে যদি কোনো শব্দের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার আম্মুর চাচাতো বোন, আমার খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার কিছু অংশ আমার বাবার কাছ থেকে শোনা, কিছু অংশ আমার নিজের চোখে দেখা। আমি আমার মতো করে লিখছি ঘটনাটি। ইসলাম রাশি বিশ্বাস করে না। তখন রাশি সম্পর্কে এত কিছু জানতাম না, লোকমুখে যা শুনতাম তাই বিশ্বাস করতাম। ছোট থেকে শুনতাম আমার খালামণি নাকি তুলা রাশি ছিল। ওনার রাশি নাকি তেমন ভালো না থাকায় ওনার সাথে সবসময় প্যারানর্মাল মানে ভৌতিক ঘটনা ঘটতই। এমনকি মাঝে মাঝে উনি জিন বা খারাপ কিছুও দেখতে পেত। ঘটনা ঘটে 2013 সালে, চড়া গ্রীষ্মের দিকে, যখন আমার আম্মু প্রচণ্ড অসুস্থ এবং শয্যাশায়ী। তাকে সদ্য ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে, তাই বাড়িতেই ওনার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মু খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়। সেটা জানতে আমাদের বেশ দেরি হয়ে যায়। যাই হোক, সেদিন রাত 10টা কি 11টার কাছাকাছি বাজে। কারেন্ট নেই। আমরা আমার নানির বাড়িতে থাকতাম। গ্রাম এলাকায় হওয়ায় প্রচুর লোডশেডিং হয় সেখানে। আম্মুর শরীরের কন্ডিশন তেমন ভালো ছিল না। ওনার শরীর অনেক অসুস্থ থাকায় উনি মাঝে মাঝেই অনেক অদ্ভুত আচরণ করত। আমার এখনো মনে আছে, আম্মু এক মনে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, বিড়বিড় করছে। কিছুক্ষণ পর ওনার শরীরে প্রচণ্ড ব্যথা আর শরীরের জ্বালা অনুভূত হয়। আমাকে কাছে ডাকতো, আমি যেতাম, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই আমার হাতে কামড় বসিয়ে দিত, নয়তো শক্ত করে খামচি দিয়ে ধরতো। আমি ব্যথার জন্য কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আম্মুর এমন অস্বাভাবিক হয়ে যাওয়াতে। তখন আব্বু সিদ্ধান্ত নিল হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনবে। গ্রামের ভাষায় কাঁচ পরা মানে হচ্ছে লম্বা লম্বা 3টা সুতা নেবে, 3টা সুতা একসাথে করে কি যেন সূরা পড়ে ফু দিয়ে একটা গিট্টু দিয়ে দিবে, এবং এই গিট দেবার পরে এর মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইভাবে পুরো সুতোতে গিট দিয়ে একটা মালার মতো বানিয়ে ফেলতে হবে সেটাকে, যেটা গলায় পড়লে জিন অথবা খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয় না। আব্বু উপায় না পেয়ে আমার খালামণির হাজবেন্ড অর্থাৎ আমার খালুর কাছে যায় মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনার জন্য। ঘরে আমি একা, যার জন্য আব্বু নিজে না গিয়ে ওনাকেই পাঠালো হুজুরের কাছে। আমাদের বাসা থেকে
খালাদের বাসা একটু দূরে। বিকেলের দিকে খালু বাজারে গিয়েছিল বোয়াল মাছ কিনতে, কিন্তু তার পছন্দ মতো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর যখন বড় মাছটা তার চোখে পড়ে, সে খানিকটা বেশ দরদাম করেই কিনে নেন। মাছ নিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। মাছ আনার সাথে সাথে তৎক্ষণাৎ খালা মাছ কাটতে বসে এবং ওনাকে বাড়িতে একা রেখেই হুজুরকে ডাকতে চলে যায়। খালামণি মাছ কাটার সময় ওনার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কেউ আছে। ঘর থেকেও মাঝে মাঝেই হুটহাট শব্দ আসছে, যেন কেউ ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে, জিনিস ফেলে দিচ্ছে। তো উনি মাছটা ওভাবেই রেখে ঘরে দেখতে যান। ওনার হাতে হ্যারিকেন ছিল। উনি যা দেখেন, ওনার কোমরের নিচে হাঁটু বরাবর হবে একটা কালো কুচকুচে বেড়াল দাঁড়িয়ে আছে। উনি দেখে বেশি রেগে যান এবং হাতের কাছে একটা লাঠি ছিল, যেটা দিয়ে বেড়ালটাকে সজোরে আঘাত করেন। বাড়ি দেওয়া মাত্রই বেড়ালটা রাগে ফোঁস করে শব্দ করে বেরিয়ে আসতে থাকে খালামণির দিকে। খালামণি এইটা দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে যান। তখন ওনার মনে হয় একটা বেড়াল কখনোই মানুষের হাঁটুর সমান হতে পারে না। উনি বেশ ভয় পেয়ে আমাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওনার জোরে চিৎকার শুনে আমার বড় মামা আর আমার বাবা গিয়ে দেখে খালামণি বাড়ির উঠোনে হাঁটু জড়সড় করে বসে আছে। একদম অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই ওনার ওইভাবে বসে থাকাটা তাদের কাছে অস্বাভাবিক মনে হলো। হ্যারিকেনটা পাশেই পড়ে আছে। হ্যারিকেনের চিমনি ভেঙে যাওয়াতে আলোটাও নিভে গেছে। মামা গিয়ে খালাকে ডাকলো, কিরে সীমা, তুই এখানে বসে আছিস কেন? উনি কোনো কথা বলে না, নিচ দিক হয়ে বসেই থাকে। তারপর মামা আবারও বলল, এই সীমা, কি হয়েছে তোর? ওঠ এখান থেকে। খালামণি হঠাৎ করেই বলে উঠল, ওইখানে মাছ রাখা আছে, মাছ এনে দে, আমি মাছ খাবো, তাড়াতাড়ি এনে দে। ওনার গলার স্বরটা এমন ছিল যে একজন পুরুষ মানুষ অতিরিক্ত মোটা গলায় কথা বলছে। ওইখানে উপস্থিত আব্বু আম্মু ওনার এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন মামা আন্দাজ করতে পারল যে মোটেও ভালো কিছু ঘটেনি। মামা অনেক জোরাজুরি করে খালাকে ঘরে আনার চেষ্টা করে, কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। আব্বুকে এক ঝটকায় সে দূরে ফেলে দেয়। মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে খালার মাথায় ফু দিলে উনি কিছুটা স্বাভাবিক হয় এবং ওনাকে ঘরে নিয়ে যায়। তারপর মামা খালুকে ফোন দিলে হুজুরকেও সাথে আসতে বলে। খালু জিজ্ঞাসা করলে মামা বলে, তুমি তাড়াতাড়ি আসো আগে। খালু হুজুরকে নিয়ে আসে। হুজুরকে দেখা মাত্রই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। হুজুর ওনার হাতে আম্মুর জন্য আনা যে কাঁচ পড়াটা ছিল, ওইটা দিয়ে খালার কনিষ্ঠ আঙুলে জোরে শক্ত করে গিট দিয়ে বেঁধে দেন। সাথে সাথে খালা রাগে ক্ষোভে হুজুরকে উদ্দেশ্য করে সেই পুরুষ কণ্ঠে বিভিন্ন গালাগালি করতে থাকে। হুজুর ওনার কথা শুনে রেগে গিয়ে বলেন, দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এই বলে কিছু শুকনা মরিচ আর মোমবাতি আনতে বলেন আমার মামিকে। মামি এনে দেওয়ার পর হুজুর মোমবাতি দিয়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে সেই খালামণির নাকের কাছে ধরেন এবং আয়তাল কুরসি পড়তে শুরু করেন। আমার খালার বিকট চিৎকার। হুজুর আরও শক্ত করে তার কনিষ্ঠ আঙ্গুলটিতে সুতোটা বাঁধার চেষ্টা করেন। সেদিনের মতো সমস্যাটি শেষ হয়ে যায়। পরদিন সন্ধ্যা থেকে খালামণির মাঝে আবারও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। বিছানায় শুয়ে শুয়ে তার উপরের দিকে তাকিয়ে একা একা হাসা, কখনো চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকা ইত্যাদি। আবার শুরু হয় সেই অস্বাভাবিক কণ্ঠস্বর। ঘর থেকে বের হয়ে যেতে চায়। এরপরে আবারও হুজুরকে আনা হয়। খালামণি হুজুরকে দেখেই আবারও রেগে যান, রাগে ফোঁস করতে থাকেন এবং হুজুর মামাকে তখন কিছু মোমবাতির ব্যবস্থা করতে বলেন। হুজুরের কাছে থাকা কিছু গুঁড়ো চক নিয়ে সেই মাটির মধ্যে একটা সার্কেল তিনি তৈরি করেন এবং তার মাঝখানে মোমগুলো বসান। হুজুর এক পাশে বসে পড়লেন আর তার বিপরীত পাশে বসালেন খালাকে। মোমের আলোতে খালার চেহারাটা বিভৎস দেখাচ্ছিল। হুজুর খালামণির কনিষ্ঠ আঙুলে সুত দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়তে বসলে সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তারপর হুজুর সেই জিনকে ডাকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খালামণির মুখ দিয়ে গড় গড় শব্দ শুনতে পাই আমরা। হুজুরকে সে বলে যে, তুই আবার এসেছিস আমাকে ছাড়াতে। একথা বলার পর শুকনো মরিচ পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরা হয় এবং আয়াত পাঠ করতে থাকেন এবং তখন বলে, দোহাই লাগে, ছেড়ে দে আমাকে। তারপর হুজুর নাকের কাছ থেকে মরিচটি সরিয়ে নেন এবং জিজ্ঞেস করেন, ওর শরীরে কেন ভর করেছিস? খালা আবারও বলেন, সিরাজ খালু যখন বাজার থেকে মাছ কিনে বাসায় ফিরছিল, ওই মাছের লোভেই নাকি সে এসেছে এবং সে কোনো ক্ষতি করত না, কিন্তু তাকে লাঠি দিয়ে আঘাত করে বড় অন্যায় করে ফেলেছে, এর শাস্তি পেতেই হবে। এবার হুজুর 3টা মরিচ একসাথে পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরেন এবং আঙুল শক্ত করে বাঁধতে শুরু করেন। তারপর সেই কাকুতি মিনতি আর হুমকি, আমাকে ছেড়ে দে, ভালো হবে না। অনেকক্ষণ হুজুর সূরা পড়ার পর
সে খালার শরীর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর জিজ্ঞাসা করে, আমরা বুঝবো কিভাবে তুই চলে গেছিস? খালার ভেতরে থাকা শয়তানটি তখন বলে ওঠে, আমি যাওয়ার সময় পেছনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে চলে যাব, তবে আমাকে বিদায় করলেই কি তোরা বেঁচে যাবি? এই বাড়িতে আরো 7 জন জিন আছে, তারা এই বাড়ি থেকে কোনোদিনও যাবে না। এই বলেই যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর সবাই ডাল ভাঙার আওয়াজ শুনতে পায়। বিষয়টি সবার কাছে একটু অবাক করা কাণ্ড ছিল। বাতাস নেই, হুটহাট ডাল তবুও ভেঙে যাওয়া। আমি নিজে সকালে ঘুম থেকে উঠে দেখেছি কাঁঠাল গাছের একটা বড় ডাল ভাঙা। কারণ রাতে আম্মুর শরীর ভালো না থাকায় ওনার কাছেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। সকালে উঠে বাবার মুখ থেকে সব ঘটনা শুনতে পাই। তারপর হুজুর খালামণির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে বাসায় চলে গিয়েছিলেন, আর খালামণি তখনই ঘুমিয়ে পড়েছে এবং পরের দিন দুপুরে তার ঘুম ভাঙে। আশ্চর্য বিষয় হলো, এত কিছু হয়ে গেছে অথচ খালামণি কিছুই বলতে পারেন না। বেড়ালটা দেখে দৌড় দেওয়ার পর উনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান, শুধু এটুকুই তার মনে ছিল। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তারপর হুজুরকে বাড়িতে ডেকে এনে পুরো বাড়িটা বন্ধ করে নেই। সে সময় হুজুর পুরোপুরিভাবে জানতে পারে যে আমাদের বাড়িতে 7টা জিন বাস করে, কিন্তু সেটা কারো কোনো ক্ষতি করবে না। কেটে গেছে 9 বৎসর। ঘটনাগুলো খালুকে এখনও জিজ্ঞাসা করলে ওনার মুখে দারুণ এক ভয়ের ছাপ দেখতে পাই। হয়তো তার প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা গুছিয়ে লিখতে পেরেছে কিনা জানি না বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা থাকবো আপনার কেমন লেগেছে সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি জানি যে আপনারা সবাই আমার সাথে আছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা আজকে যেহেতু 199তম এপিসোড করছি, এই এপিসোডটা যেহেতু অনেক বেশি স্পেশাল, সুতরাং স্পেশাল কিছু মানুষ না থাকলে কেমন হয়। আর সে কারণেই আমরা আজকে আমাদের এই এপিসোডে নিয়ে এসেছি হাফেজ মাইনুদ্দিন ভাইকে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় চলে যাই। আশা করছি তার ঘটনাটিও আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদেরকে ইমেল করুন সামনের 200তম এপিসোডের জন্য। চলুন মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। সাথেই থাকুন পুরোটা সময়। Bhoot.com-এর পাশে থাকুন সব সময়। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। ওঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গিয়েছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা 2 পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোশত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু
কমে গেল। বিশেষ করে আরও কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো, এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল, এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিশ্রী গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়, কেমন বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতো ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তো ওরাও একটু ভেবাচে করে বললো, এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম। যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদঘুটে, হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সব কিছুই, বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া কষ্ট, থাকাটা খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এইরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপরেও বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব ভূত.com-এ। এ নিয়েও আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরও কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো ভূত.com-এ শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন, যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে। ওইখানে আমাদের অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে ভূত.com-এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি ভূত.com-এ রাসেল ভাইয়াকে কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। ভূত.com আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজায় করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে, ঠক ঠক
এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভূত.com-এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com-এর ভূত এখানেও চলে এসেছে। আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা 9:30 বুঝতে পেরেছি, যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরুদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে মনে পড়তে থাকেন। হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল। আবার যারা কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকার থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোনো ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণে মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল, আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে জিন আসলো, আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছি এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন, আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকারও কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12টা 45 মিনিট বা 12টা 50 মিনিটে উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে
যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল, তোমরা অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরুদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল, আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম, রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.com-এর অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.com, রাসেল ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে যে আপনি তৈরি করেছেন এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.com-এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা, যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.com অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্যর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.com আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে, এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.com সেদিন সিলেটবাসীও বলেছে যে আমরা আজ স্বচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু খাবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গিয়েছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, এই কারো কিছু পয়সা কড়ি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি গিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আরেকদিকে আনন্দটা পেয়েছিলাম। আর আমরা বারবার সেই স্মৃতিটাকেই বারবার ভূত.com-কেই মনে করেছিলাম যে সত্য ঘটনা নিয়েই আমাদের রাসেল ভাই আমাদেরকে তুলে দিচ্ছেন ভূত.com-এর সেই সমস্ত তথ্যগুলো। ভাইয়া আমার এই ঘটনাটা এখানেই শেষ। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করা আমি স্টুডিওতে এসে আপনাদের সবাইকে শেয়ার করে যাব। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 199তম এপিসোডে। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত.com। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবরের মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি, আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এমন কি আমার নানা বাড়ির যে আশেপাশে 5-6 গ্রাম আছে, সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি। মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে, আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন। আমি নরসিংদীর মাধবদী থেকে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে বেশ কিছু স্টোরি
আপনি boot.com এ শেয়ার করেছেন, তো সেই জন্যে ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমার চাচতো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে। ঘটনার সময়কাল 1980 শতকের দিকে কিংবা 70, মানে আঞ্জু নানা যখন ঘটনাটা বলছে তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ, তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে এই ঘটনাটা আরো স্পষ্টভাবে আর কি জানতে পারছি যেটা, তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জু নানা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি, তো চাষবাস করাকালীন অবস্থায় সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানার বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জু নানার খেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জু নানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি মানে পাকা ফসল ও বেশ খানিকটা খেয়ে ফেলেছে এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জু নানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জু নানা যেটা করে আর কি ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জু নানার জমিতে দানি ফসলে সেই কবির মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জু নানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয়, তো আঞ্জু নানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু ধানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জু নানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডা পাচ্ছিল আর কি, ওনারা অনেক আড্ডা টাড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময়কালে আর কি রাত 12টা-1টার দিকে ঘুমাতো, তার মানে 12টা-1টার পরেই আর কি গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি আঞ্জু নানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জু নানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জু নানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জু নানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি এই আঞ্জু নানা একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর
আঞ্জুনানা আর কি সেদিনও একইভাবে আড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জুনানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি, বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনিং জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জুনানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে সেদিক দিয়ে, যদি কবির মিয়া আবারও গরু আমার খেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে ধরবো, আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জুনানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফর্সা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ভাব পায়, উনি ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা যে দুটো কালো গরু ওনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জুনানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জুনানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে, এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যেই চক আসছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে, তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসল আদি হয় না। তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জুনানা আর কি সেই দেখলো, খেয়াল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে। তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জুনানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না, উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধড়ক মারতে হবে, নয়তো কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পাড়ে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই। আঞ্জুনানা খুব শকড হয়ে যায়, রাসেল ভাই, যেটা হয় আর কি যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছে, এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল, এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলোকে দেখা যাচ্ছিল। কিন্তু আঞ্জুনানা মানে মানুষ দৌড়ায় বা যাই করে চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম ভেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শকড হয়ে যায় এবং বলে, গেল কই গরুগুলা? তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই, এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি, এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল, ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর আঞ্জুনানা আরো বেশি ভয় পেয়ে যায়, এবং উনি পরে খেয়াল করে যে
কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলা গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলা গেলেই কই। আর ওনার এই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে আঞ্জুনানা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি ওনার যে গুরুজন আছে, বাবা মা বা দাদা দাদি, ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা। দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি এরকম একটা কথা। তো আঞ্জুনানা পিছন ফিরে আর কি হারছিল। তো ওনার কাছে যেটা ছিল আর কি ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড়ি ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল আঞ্জুনানার কাছে। তো নানা যেটা করে উনি একটা বিড়ি আর কি জ্বালায়, তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এবং একটা সময় দেখে ওনার পিছন থেকে মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে, তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো আঞ্জুনানা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি এই ঘোড়াটা চলে যাওয়ার পর আঞ্জুনানা প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে, মানে আরো 5-7টা ধানি জমির পর আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে আঞ্জুনানা এরকম ভাষ্যমত করেছিল যে বরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে 10-12 হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোনো যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো আঞ্জুনানা ভাবলো যে আর যাই হোক এটার পেছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না আঞ্জুনানা, মানে উনি যতই জোরে বা আস্তে হাঁটুক না কেন মানে ওই মহিলার কাছ থেকে ওই আঞ্জুনানার ডিস্টেন্সটা ওই 10-15 হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় আঞ্জুনানা এরকম ওই যে 4-5 ক্ষেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি, আর 4-5টা দানি জমির পরেই আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল। তো উনি যেটা করেন উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়। তো জোরে একটা দৌড় দিয়া মানে উনি ওনার বাড়ির আগিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি। তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায়, যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ, যে আর তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাইলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয় আঞ্জুনানা এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায় এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে তো এই শব্দটা ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জনা ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে দেখে আঞ্জুনানা মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায় এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে, তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা যে কেন তুমি এইভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনানা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনানা সবার সাথে শেয়ার করে এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায় এবং ওই সময় আর কি এই ঘটনাটা এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনানাকে বলছিল যে একটা হুজুর দেখাবে, তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায়
তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গো জিন বলা হয় বা গো ভূতও বলা হয়। মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলার পর একটা সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাস্ট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোনো একটা কিছু ছিল। তো ওই কালো বরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনানা আর কি আর বেঁচে ফিরে আসতো না, এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে, আমি কিছু পানি টানি ফুরে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে অবশ্যই শেয়ার করবেন। এন্ড আপনার ভাইকে জানাই সালাম, জানাই রাসেল ভাইকে সালাম। আরো কিছু মানুষ আছে যাদেরকে খুব মনে পড়ে। রহমান ভাই ছিল, উনি যখন প্রবাস থেকে অডিও ক্লিপ পাঠাতো তার ঘটনাগুলো শুনতে অনেকটা ভালো লাগতো। আমরা হয়তো বা তেমন একটা গুছিয়ে ঘটনা বলতে পারি না, তাই যখন আমাদের ঘটনা রাসেল ভাইয়ের অনুষ্ঠানে শেয়ার হয় তখন অনেক মানুষ অনেক মন্তব্য করে যে ভাই ঘটনা ভালো লাগছে না, এই কিভাবে কথা বলছে। আমরা হয়তো বা কথা যেমন ভাবে বলতে পারি না গুছিয়ে, কিন্তু জানি যখন রাসেল ভাই আছে তখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো খোদা হাফেজ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।